আজ গল্প শুরু করবার আগে কেন জানি না বারংবার যতীন্দ্রনাথ সেনগুপ্তের বিখ্যাত হাট কবিতার একটা লাইন মনে পড়ে যাচ্ছে। দিবস রাত্রি নিত্যযাত্রী নিত্য নাটের খেলা। ব্যোমকেশের জীবনের রঙ্গমঞ্চে এই নিত্যনাট্য মানেই হল হয় কোনো চুরি ছিনতাইয়ের মামলা, না হলে কোনো অপমৃত্যু ঘাড়ে চেপে বসবি। মাঝে মাঝে এসব ব্যাপার নিয়ে আমি ভীষণই হাঁপিয়ে উঠি, বিশেষত জীবন দর্শনটা যখন সত্যান্বেষীর, তখন জীবনের রঙ্গমঞ্চে রক্তপাত হওয়াটাই বোধহয় ভীষণ স্বাভাবিক বিষয়। বাংলা সাহিত্যের কিছু রহস্য রোমাঞ্চকর গল্প কথায় লিপিবদ্ধ আমাদের এই বিশেষ নিবেদন গল্পের কথালিপি, যেখানে আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি গল্পের কথালিপির কিছু নিজস্ব এক্সক্লুসিভ গল্পের এটি 9ম অধ্যায়। শুরু হচ্ছে রঙ্গমঞ্চে রক্তপাত। সেই দিনটাও একটা শীতের সন্ধ্যায় ছিল। কলকাতার বুকে তখনও শীতের আমেজ পুরোপুরি কাটেনি, তবে ফাল্গুনের আগমনী বার্তা বাতাসের এদিক প্রান্ত হতে ওদিক প্রান্ত ভেসে বেড়াচ্ছে। হ্যারিসন রোডে আমাদের বাড়িটা সেদিন বেশ জমজমাট। সত্যবতী তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে রান্নার তদারকি করছিল, আর আমি বারান্দায় বসে সান্ধ্য দৈনিকের পাতায় চোখ বোলাচ্ছিলাম এক মনে। এদিকে ব্যোমকেশ তার প্রিয় ইজি চেয়ারে হেলান দিয়ে এক মনে সিগারেট টানছে। তার দুই নয়নের দৃষ্টি নিবদ্ধ ছিল সামনের খোলা বইয়ের পাতায়, যদিও আমি যতটুকু তাকে চিনি তার মনটা এখন ওই খোলা বইয়ের পাতাটায় নিবদ্ধ নেই, অন্য কোথাও বিচরণ করছে। সহসা সে আমাকে বলে বসল, অজিত, শুনেছ? প্রতাপ রায়ের নতুন নাটকটা আজ মঞ্চস্থ হচ্ছে রঙ্গমঞ্চ থিয়েটারে। সত্যবতী রান্নাঘর থেকে গলা চড়িয়ে বলল, খুব নাকি নাম ডাক হয়েছে, ভাবছি একবার দেখতে যাব। আমি দৈনিকের পাতা থেকে এবারে মুখ তুললাম, বললাম, প্রতাপ রায়? আচ্ছা, সেই যে নতুন ধারার নাটক নিয়ে বেশ হইচই ফেলে দিয়েছেন। হ্যাঁ, শুনেছি তো তার কাজ নাকি বেশ সাহসী। ব্যোমকেশ সিগারেটের ধোঁয়া ছেড়ে মৃদু হাসল। সাহসী তো বটেই। প্রতাপের নাটকে সমাজের তথাকথিত ভণ্ডামিগুলো এমনভাবে তুলে ধরা হয় যে অনেকেরই চক্ষুশূল হয়ে যায় সে। তবে তার অভিনয় এবং পরিচালনা দুটোই অনবদ্য। এই বয়সেও এমন তেজ খুব কম দেখা যায়। সত্যবতী রান্নাঘরের কাজ সেরে এসে আমাদের পাশে বসল। তাহলে কি টিকিট কাটা হবে ঠাকুরপো? তুমি তো নাটক দেখতে ভালোবাসো। তারপর ব্যোমকেশের দিকে তাকিয়ে বলল, তোমারও তো মাঝে মাঝে একটু বিনোদন দরকার। সবসময় কেবল মানুষের মনের প্যাচ পয়জার নিয়ে মাথা ঘামালে চলে? মানুষের মনের প্যাঁচ পয়জারি তো আমার বিনোদন। তবে হ্যাঁ, প্রতাপের নাটক দেখতে আপত্তি নেই, যদি টিকিট পাওয়া যায়। অজিত, একটু খোঁজ নাও না, দেখো তো 3টে টিকিটের ব্যবস্থা করা যায় কিনা। সেই রাতেই জানতে পারলাম টিকিট পাওয়া যায়নি। প্রতাপ রায় নতুন নাটক অন্ধকারের যাত্রীর প্রথম রজনীর সমস্ত টিকিটই নাকি কালো বাজারেও দুষ্প্রাপ্য। আমরা অবশ্য খুব একটা হতাশ হলাম না, কারণ ব্যোমকেশের মতে, ঠিক আছে, থাক তাহলে, অন্য কোনো একদিন দেখা যাবে। কিন্তু অন্য কোনো দিন আর আসেনি প্রতাপ রায়ের জীবনে। পরদিন সকালে আমাদের ঘুম ভেঙেছে একটা ভয়াবহ খবরে। রঙ্গমঞ্চ থিয়েটারে নাকি একটা সাংঘাতিক কাণ্ড ঘটে গিয়েছে। প্রতাপ রায় খুন হয়েছেন, আর খুনটা হয়েছে নাটকেরই মঞ্চে, নাটকেরই এক দৃশ্যের অভিনয় চলাকালীন। খবরটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেলাম। ব্যোমকেশের মুখেও একটা চিন্তার রেখা ফুটে উঠল। মঞ্চে খুন, এ তো অভিনব ব্যাপার একটা।
চলো অজিত, একবার দেখে আসা যাক। আমরা যখন রঙ্গমঞ্চ থিয়েটারে এসে পৌঁছালাম তখন সেখানে পুলিশের ভিড়। ইন্সপেক্টর মুখার্জি আমাদের পরিচিত মুখ, বেশ কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় দাঁড়িয়েছিলেন। আমাদেরকে দেখে তিনি যেন হাঁফ ছেড়ে বাঁচলেন। আরে আসুন ব্যোমকেশবাবু, আপনি এসেছেন ভালোই হয়েছে। এ এক অদ্ভুত কাণ্ড, আমি তো এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। বললেন ইন্সপেক্টর মুখার্জি। থিয়েটারের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে শুধু পুলিশ আর থিয়েটারের কর্মীরা। মঞ্চের উপর তখনও নাটকের শেষ দৃশ্যের সেট সাজানো। মাঝখানে পড়ে আছে প্রতাপ রায়ের নিথর দেহটা। তার বুকে একটা ছোঁড়া বিঁধে আছে। ব্যোমকেশ ধীর পায়ে মঞ্চের দিকে এগিয়ে গেল। আমিও তার পিছু পিছু এগোলাম। মঞ্চের আলো তখনও পুরোপুরি নেভানো হয়নি। আবছা আলোয় সবকিছু কেমন যেন ভৌতিক দেখাচ্ছে। প্রতাপ রায়ের মুখটা বেশ শান্ত, তবে তার চোখে একটা গভীর বিস্ময় জমে আছে। নাটকের কোন দৃশ্যে এই ঘটনা ঘটলো ইন্সপেক্টর? শেষ দৃশ্যে ব্যোমকেশবাবু, নাটকের নায়ক অর্থাৎ প্রতাপ রায় নিজেই এক ভিলেনের হাতে নিহত হন। এই দৃশ্যে একটি নকল ছোরা ব্যবহার করার কথা ছিল, কিন্তু কোনোভাবে সেই নকল ছোরা বদলে আসল ছোরা চলে আসে, আর ফল যা হবার তাই হয়েছে। ব্যোমকেশ ঝুঁকে প্রতাপ রায়ের দেহটা পরীক্ষা করল। ছোড়াটা কি নাটকের প্রপসের অংশ ছিল? হ্যাঁ ব্যোমকেশবাবু, প্রপস রুম থেকেই আনা হয়েছিল, কিন্তু আসল ছোরাটা এলো কোথা থেকে সেটাই তো রহস্য। ইন্সপেক্টর মুখার্জি হতাশভাবে বললেন। ব্যোমকেশ মঞ্চের চারপাশটা একবার ঘুরে দেখতে লাগলো। তার চোখ এখন তীক্ষ্ণ শিকারীর মতো সব কিছু খুঁটিয়ে দেখছে। মঞ্চের কাঠের মেঝে, দর্শকদের বসার সারি, জবনিকা, এমনকি মঞ্চের পিছনের ওই অন্ধকার উইংসগুলো তার নজর এড়ালো না। ব্যোমকেশ জিজ্ঞেস করলো, আচ্ছা, নাটকের সময় মঞ্চে আর কে কে ছিল? ইন্সপেক্টর মুখার্জি তালিকা দিতে শুরু করলেন। মৃণালিনী দেবী ছিলেন, যিনি নায়িকার ভূমিকায় অভিনয় করছিলেন। প্রতাপ রায়ের সহকারী পরিচালক রমেন দাসও মঞ্চের পাশেই ছিলেন। আর ছিল কিছু জুনিয়র শিল্পী যারা কোরাসের কাজ করছিল। মৃণালিনী দেবী মানে সেই বিখ্যাত অভিনেত্রী? আমি জিজ্ঞেস করলাম। হ্যাঁ অজিতবাবু, তিনি এখন মেকআপ রুমেই আছেন, খুবই ভেঙে পড়েছেন। ইন্সপেক্টর মুখার্জি বললেন। ব্যোমকেশ প্রপস রুমের দিকে ইশারা করলো। চলুন প্রপস রুমটা একবার দেখা যাক, আর প্রতাপ রায়ের মেকআপ রুমটাও দেখব। প্রপস রুমটা একটু ছোট এবং বিশৃঙ্খল। নানান ধরনের নকল অস্ত্র, পোশাক আশাক, আসবাবপত্রগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্যোমকেশ প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখল। একটা কাঠের বাক্সে কিছু নকল ছোড়া রাখা আছে, সেগুলোর মধ্যে একটির আবার হাতলটা ভাঙা। ব্যোমকেশ ভাঙা হাতলের ছোড়াটাকে দেখিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, নাটকে এই ছোড়াটা ব্যবহার হওয়ার কথা ছিল কি? আগে হ্যাঁ ব্যোমকেশবাবু, এটাই প্রতাপ রায়ের বুকে বিধিয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু এর বদলে আসল ছোড়াটা চলে আসে। বললেন থিয়েটারের স্টেজ ম্যানেজার হেমন্ত মুখার্জি। তিনিও আমাদের সঙ্গেই ছিলেন। হেমন্তবাবু একজন বয়স্ক মানুষ, থিয়েটারের সঙ্গে তার দীর্ঘ দিনের সম্পর্ক। তারও চোখে একটা গভীর শোকের ছাপ খুঁজে পাচ্ছি। ব্যোমকেশ ছোড়াটা হাতে নিয়ে পরীক্ষা করল, বলল, এই ভাঙা হাতলটা এটা কি আগে থেকেই ছিল নাকি ঘটনার পর ভেঙেছে? হেমন্তবাবু কিছুক্ষণ ভেবে নিয়ে বললেন, আমার মনে হয় ওটা আগে থেকেই ছিল। প্রতাপবাবু নিজেই বলেছিলেন এই ছোড়াটার মেরামত করা দরকার। শুনে ব্যোমকেশ কিচ্ছু বলল না। তার দৃষ্টি তখনও প্রপস রুমের একটা কোণে রাখা ছোট্ট টেবিলের দিকে। টেবিলের উপর কিছু নাটকের স্ক্রিপ্ট আর একটা পুরনো ডায়েরি পড়ে আছে। এই ডায়েরিটা কার? ওটা প্রতাপবাবুরই। উনি প্রায়ই নাটকের আইডিয়া, ডায়ালগ এইসব লিখে রাখতেন। ব্যোমকেশ ডায়েরিটা হাতে নিল। পাতাগুলো একটার পর একটা উল্টে দেখল সে।
প্রথম কয়েকটি পাতায় নাটকের বিভিন্ন নোট দিয়ে ভরা, কিন্তু শেষের দিকে কিছু ব্যক্তিগত লেখা রয়েছে। ব্যোমকেশ ডায়েরিটা নিজের পকেটে নিয়ে নিল। এরপর আমরা প্রতাপ রায়ের মেকআপ রুমে গেলাম। রুমটা বেশ পরিপাটি। টেবিলে মেকআপের সরঞ্জাম আর কিছু পোশাক রয়েছে। ব্যোমকেশ আলমারি আর ড্রয়ারগুলো খুলে খুলে দেখল। একটা ড্রয়ারে কিছু চিঠি পাওয়া গেল। চিঠিগুলো মৃণালিনী দেবীর লেখা, প্রেমপত্র। তাহলে প্রতাপ রায় এবং মৃণালিনী দেবীর সম্পর্কটা শুধু পেশাদারি ছিল না। আমি মন্তব্য করলাম। ব্যোমকেশ বলল, মনে হচ্ছে না, তবে এই প্রেমপত্রগুলো খুনের কারণ নাও হতে পারে, বরং খুনের পর এগুলো এখানে রেখে যাওয়াটা উদ্দেশ্য প্রণোদিতও হতে পারে। কথাটা শেষ করতে না করতেই তার চোখে একটা অদ্ভুত রহস্যের ইঙ্গিত আভাস খুঁজে পেলাম। যাকে আমরা মেকআপ রুম থেকে বেরিয়ে এসেছি। ইন্সপেক্টর মুখার্জি অধৈর্য হয়ে অপেক্ষা করছিলেন আমাদের জন্য। কিছু কি পেলেন ব্যোমকেশবাবু? কিছু সূত্র পেয়েছি ইন্সপেক্টর, তবে এখনও সবটা পরিষ্কার নয়। আপাতত থিয়েটারটা সিল করে রাখুন, কাউকে ভেতরে ঢুকতে দেবেন না। আর হ্যাঁ, মৃণালিনী দেবী, রমেন দাস, নন্দিনী, শশাঙ্ক সেন এবং হেমন্ত মুখার্জি, এদের সবাইকে জিজ্ঞাসাবাদ করতে হবে। ব্যোমকেশ ইন্সপেক্টর মুখার্জিকে নির্দেশ দেওয়ার পরপরই আমরা থিয়েটার থেকে বেরিয়ে পড়লাম। কলকাতার শীতের সন্ধ্যা তখন আরও গভীর হয়েছে, কিন্তু আমার মনে তখনও প্রতাপ রায়ের নিথর দেহ আর ব্যোমকেশের ওই রহস্যময় দৃষ্টির ছবিটা ভেসে আসছে। এ এক নতুন খেলা, যার জবনিকা সবে মাত্র উঠেছে। পরের দিন সকালে ব্যোমকেশ তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে খবরের কাগজ নিয়ে বসে পড়ল। আমি তার পাশে বসে চা খাচ্ছিলাম। সত্যবতী আমাদের জন্য জলখাবার তৈরি করছিল। খবরের কাগজের প্রথম পাতায় প্রতাপ রায়ের খুনের খবরটা বেশ ফলাও করেই ছাপা হয়েছে। নানা জল্পনা কল্পনা, গুজব আর অনুমান। ব্যোমকেশ জিজ্ঞেস করল, অজিত, কাগজের খবরগুলো পড়েছো? সবই তো মন গড়া গল্প, আসল সত্যের ধারে কাছেও কিছু নেই। কিন্তু ইন্সপেক্টর মুখার্জি তো কাল রাতেই বেশ কিছু তথ্য সংগ্রহ করেছেন। মৃণালিনী দেবী, রমেন দাস, শশাঙ্ক সেন, এদের সবার সঙ্গেই তো প্রতাপ রায়ের কোনো না কোনো সমস্যা ছিল। সমস্যা ছিল তাতে সন্দেহ নেই, কিন্তু সমস্যা থাকলে কি খুন করা যায়? খুনের পেছনে একটা গভীর উদ্দেশ্য থাকে, আর এই খুনের উদ্দেশ্যটা কি? তুমি কি একবার ইন্সপেক্টর মুখার্জিকে ফোন করে দেখবে? ইন্সপেক্টর মুখার্জি আজ সকালে মৃণালিনী দেবীকে জিজ্ঞাসাবাদ করেছেন। তিনি প্রতাপ রায়ের সঙ্গে তার সম্পর্কের কথা স্বীকার করেছেন, তবে খুনের সঙ্গে তার কোনো যোগ নেই বলেই দাবি করেছেন। তিনি বলেছেন প্রতাপ রায় নাকি তাকে নতুন নাটকে বাদ দিয়ে নন্দিনী নামে এক নতুন অভিনেত্রীকে সুযোগ দিয়েছিলেন। এতে তাদের মধ্যে বেশ মনোমালিন্য হয়েছিল। নন্দিনী মানে সেই যে নতুন অভিনেত্রী? আমি অবাক হয়ে বললাম, কিন্তু প্রতাপ রায় তো তার জীবন বীমার নমিনি হিসেবে নন্দিনীর নাম লিখেছিলেন। হ্যাঁ, এটাই তো রহস্যের একটা নতুন দিক। এছাড়াও ইন্সপেক্টর মুখার্জি শশাঙ্ক সেনকেও জিজ্ঞাসাবাদ করেছেন। শশাঙ্ক সেন প্রতাপ রায়ের সঙ্গে তার ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার কথাও স্বীকার করেছেন। তিনি বলেছেন প্রতাপ রায় নাকি তার থিয়েটারের কিছু গুরুত্বপূর্ণ শিল্পী এবং টেকনিশিয়ানকে নিজের থিয়েটারে নিয়ে যাচ্ছিলেন। এতে তাদের মধ্যে বেশ ঝামেলাও হয়েছিল, তবে শশাঙ্ক সেনের নাকি একটা অকাট্য অ্যালিবাই আছে, আর খুনের সময় তিনি তার নিজের থিয়েটারেই একটি মিটিংয়ে ছিলেন। রমেন দাস কি বলল? রমেন দাস নাকি খুবই সহযোগিতা করেছে। সে প্রতাপ রায়ের সহকারী পরিচালক ছিল। সে বলেছে প্রতাপ রায় নাকি খুব মেজাজি মানুষ ছিলেন, ছোটোখাটো ব্যাপারেও রেগে যেতেন, তাদের মধ্যে নাকি প্রায় মতবিরোধ হতো। তবে খুনের সঙ্গে তার কোনো যোগ নেই বলেই দাবি করেছেন রমেন দাস। আর হেমন্ত মুখার্জি, স্টেজ ম্যানেজার? হেমন্ত মুখার্জি একজন পুরনো লোক।
থিয়েটারের সব গোপন খবরই তার জানা। সে নাকি প্রতাপ রায়ের খুব বিশ্বস্ত ছিল, তবে সেও নাকি প্রতাপ রায়ের কিছু অদ্ভুত আচরণের কথা বলেছে। তার মধ্যে একটি হচ্ছে প্রতাপ রায় নাকি ইদানিংই খুব চিন্তিত থাকতেন। আমরা দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলাম। ব্যোমকেশ একটা সিগারেট ধরাল। চলো অজিত, একবার প্রতাপ রায়ের বাড়িতে যাওয়া যাক, হয়তো সেখানে কিছু সূত্র পাওয়া যেতে পারে। ব্যোমকেশের কথা মতো আমরা প্রতাপ রায়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। প্রতাপ রায়ের বাড়িটা বেশ পুরনো ধাঁচের। ভেতরে ঢুকতেই কেমন একটা বিষণ্ণতা আমাকে গ্রাস করল। প্রতাপ রায়ের স্ত্রী, একজন অসুস্থ মহিলা, রীতিমতো এই অবস্থায় শোকে পাথর হয়ে বসেছিলেন। ব্যোমকেশ তাকে সান্ত্বনা দেবার চেষ্টা করল এবং একই সঙ্গে কিছু প্রশ্ন করল। প্রতাপ রায়ের স্ত্রী বললেন, প্রতাপ রায় নাকি ইদানিং খুবই অস্থির থাকতেন, রাতে বিশেষ একটা ঘুমোতে পারতেন না। তিনি নাকি প্রায়ই বলতেন তার জীবন বিপন্ন। কার দ্বারা বিপন্ন? ব্যোমকেশ জিজ্ঞেস করল। প্রতাপ রায়ের স্ত্রী বললেন, সেটা তিনি বলেননি, শুধু বলতেন কিছু পুরনো শত্রু তার পিছু নিয়েছে। এরপর ব্যোমকেশ প্রতাপ রায়ের পড়ার ঘরে গেল। সেখানে গিয়ে বইয়ের আলমারি, লেখার টেবিল সব কিছু ঘুটিয়ে দেখল সে। একটি ড্রয়ারে কিছু পুরনো কাগজপত্র পাওয়া গেল। সেগুলোর মধ্যে একটা ছিল পুরনো কোম্পানির শেয়ার সার্টিফিকেট। কোম্পানির নাম রূপালী থিয়েটার কোম্পানি। রূপালী থিয়েটার কোম্পানি? কই, এই কোম্পানির নাম তো আগে শুনিনি। আমি অবাক হয়ে বললাম, শুনবেই বা কি করে? এই কোম্পানি অনেক বছর আগেই বন্ধ হয়ে গেছে। তবে এই কোম্পানির সঙ্গে প্রতাপ রায়, শশাঙ্ক সেন এবং আরও একজনের নাম জড়িয়ে আছে। ব্যোমকেশের কথাবার্তায় আমিও কেমন যেন নতুন রহস্যের ইঙ্গিত খুঁজে পাচ্ছি বলে মনে হলো। আমরা প্রতাপ রায়ের বাড়ি থেকে বেরিয়ে এলাম। ব্যোমকেশ বলল, অজিত, মনে হচ্ছে এই খুনের পেছনে শুধু বর্তমানের কোনো কারণ নেই, এর পিছনে কিছু পুরনো ইতিহাস লুকিয়ে আছে। মানে তুমি কি ভাবছো? কিছু না, চলো, এখানে আমাদের কাজ শেষ। এবারে একবার থিয়েটারে যাওয়া যাক। ব্যোমকেশ যে কিছু একটা আন্দাজ করতে পেরেছে সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল, কিন্তু সঠিক কোনো প্রমাণ না পাওয়া অবধি সে মুখ খুলবে না। তাই আমিও আর এই ব্যাপারে তাকে খুব একটা বেশি প্রশ্ন করলাম না। আমরা আবার থিয়েটারে ফিরে এলাম। ব্যোমকেশ হেমন্ত মুখার্জিকে ডাকল। আচ্ছা হেমন্তবাবু, আপনি কি রূপালী থিয়েটার সম্পর্কে কিছু জানেন? রূপালী থিয়েটার কোম্পানির নাম শুনে হেমন্ত মুখার্জি প্রথমে একটু ইতস্তত বোধ করলেন, তারপর বললেন, জানি ব্যোমকেশবাবু, রূপালী থিয়েটার কোম্পানি ছিল প্রতাপ রায়ের বাবার কোম্পানি। শশাঙ্ক সেনের বাবাও ওই কোম্পানির অংশীদার ছিলেন, কিন্তু কোম্পানিটা নাকি কিছু আর্থিক কেলেঙ্কারির কারণে বন্ধ হয়ে যায়। আর্থিক কেলেঙ্কারি? হ্যাঁ ব্যোমকেশবাবু, অনেক শিল্পীর হকের টাকা তাদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল। প্রতাপ রায়ের বাবা এবং শশাঙ্ক সেনের বাবা নাকি এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন। তবে প্রতাপ রায় এই ব্যাপারে কোনোদিন কথা বলতে চাইতেন না। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, আচ্ছা হেমন্তবাবু, আপনি কি আমাকে থিয়েটারের সেই গোপন পথটা দেখাতে পারবেন, যার কথা আপনি কাল বলেছিলেন? সম্মতি জানিয়ে হেমন্ত মুখার্জি আমাদের থিয়েটারের পিছন দিকে নিয়ে গেলেন। একটা পুরনো কাঠের দরজা। দরজাটা খুলতেই একটা অন্ধকার স্যাঁতস্যাঁতে পথ বেরিয়ে এলো। পথটা থিয়েটারের মঞ্চের নিচের দিকে চলে গিয়েছে। হেমন্ত মুখার্জি বললেন, এই পথটা খুব কম লোকেই জানে ব্যোমকেশবাবু।
শুধু থিয়েটারের পুরনো কর্মীরাই এর কথা জানে। আমরা সেই গোপন পথে ঢুকলাম। পথটা বেশ সরু। কিছু দূর যাওয়ার পর ছোট্ট একটা ঘর চোখে পড়ল। ঘরটা রীতিমতো অন্ধকার। ব্যোমকেশ তার পকেটে থাকা টর্চটা জ্বালালো। ঘরের এক কোণে ছোট্ট একটা কাঠের বাক্স। বাক্সটা খুলতেই কিছু পুরনো চিঠি আর একটা ডায়েরি পাওয়া গেল। এই ডায়েরিটা তো প্রতাপ রায়ের, কিন্তু এটা তো আমরা কাল তার প্রপসের রুমের টেবিলে দেখেছিলাম। হ্যাঁ অজিত, এটাই সেই ডায়েরি, কিন্তু এটা এখানে কেন? মনে হচ্ছে কেউ এই ডায়েরিটা এখানে লুকিয়ে রেখেছিল। ব্যোমকেশ ডায়েরিটা হাতে নিল, তারপর তার পাতাগুলো উল্টে পাল্টে দেখল। ডায়েরির শেষের দিকে কিছু অদ্ভুত লেখা রয়েছে। তার মানে করলে দাঁড়ায় প্রতাপ রায় নাকি তার জীবন বিপন্ন বলে মনে করতেন। তিনি নাকি কিছু পুরনো শত্রুর কথা লিখেছিলেন, আর তিনি নাকি এই শত্রুদের মুখোশ খুলে দেবার জন্য এই পরিকল্পনাটি করেছিলেন। আর সেই পরিকল্পনাই হলো তার এই নতুন নাটক অন্ধকারের যাত্রী। তাহলে প্রতাপ রায় তার নাটকের মাধ্যমেই কিছু পুরনো সত্য প্রকাশ করতে চেয়েছিলেন। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, মনে তো হচ্ছে তাই। আর এই সত্য প্রকাশ করার আগেই তাকে খুন করা হয়েছে। হঠাৎ পিছন থেকে একটা শব্দ হলো। আমরা দুজনেই চমকে উঠলাম। টর্চের আলোয় দেখলাম একটা ছায়া মূর্তি আমাদের দিকে এগিয়ে আসছে। কে ওখানে? দৃঢ় কণ্ঠে ব্যোমকেশ জিজ্ঞেস করল। তবে ছায়া মূর্তিটা কিচ্ছু বলল না। হঠাৎ সে আমাদের উপর ঝাঁপিয়ে পড়বার উপক্রম করতেই ব্যোমকেশ আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। ছায়ামূর্তিটা সঙ্গে সঙ্গে ব্যোমকেশের উপর ঝাঁপিয়ে পড়ল। শুরু হলো ধস্তাধস্তি। অন্ধকার ঘরে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু ধস্তাধস্তির শব্দ আর ব্যোমকেশের চাপা গোঙানি। আমি টর্চটা হাতে নিয়ে ছায়ামূর্তিটার দিকে তাক করলাম। আলো পড়তেই দেখলাম ছায়ামূর্তিটা একজন লম্বা শক্তিশালী লোক। তার মুখটা ঢাকা। সে ব্যোমকেশের হাত থেকে ডায়েরিটা কেড়ে নেবার চেষ্টা করছে, আর একই সঙ্গে ব্যোমকেশ চিৎকার করছে, ছাড়! আমি ছায়ামূর্তিটার দিকে ছুটে গেলাম, তাকে জাপটে ধরলাম, কিন্তু সে এত শক্তিশালী যে আমাকে এক ঝটকায় ফেলে দিল। সে ডায়েরিটা নিয়ে অন্ধকারে যে কোথায় মিলিয়ে গেল। ব্যোমকেশ, তুমি ঠিক আছো? আমি ব্যোমকেশের দিকে ছুটে গিয়ে বলতে লাগলাম। ব্যোমকেশ হাঁপাতে হাঁপাতে উঠে দাঁড়ালো, বলল, হ্যাঁ অজিত, আমি ঠিক আছি, কিন্তু ডায়েরিটা চলে গেল। কি ছিল বলো তো? জানি না, তবে যেই হয়ে থাকুক সে খুনের সঙ্গে জড়িত এবং এই ডায়েরিটা আমাদের হাতে পড়তে দিতে চায়নি। আমরা দুজনেই কিছুক্ষণ চুপ করে রইলাম। এই ঘটনাটা আমাদের তদন্তকে একটা নতুন মোড় দিয়ে গেছে। খুনের পিছনে যে শুধু বর্তমান কোনো কারণ নেই তার প্রমাণ এই ধস্তাধস্তিতেই আমরা পেয়েছি। এর পিছনে নিশ্চিত কোনো পুরনো ইতিহাস লুকিয়ে আছে, আর সেই ইতিহাস বেশ অন্ধকারাচ্ছন্ন। ডায়েরি হারানোর ঘটনাটা ব্যোমকেশকে বেশ ভাবিয়ে তুলেছে। সে বুঝতে পারছিল এই ডায়েরিটাই প্রতাপ রায়ের খুনের রহস্য উন্মোচনের একটা গুরুত্বপূর্ণ চাবিকাঠি ছিল। কে ছিল এই ছায়ামূর্তিটি? কেনই বা সে ডায়েরিটা কেড়ে নিতে গেল? এই প্রশ্নগুলো এখন শুধু ব্যোমকেশের মনেই নয়, আমারও মনে ঘুরপাক খাচ্ছে। এখন শুনছেন রঙ্গমঞ্চে রক্তপাত। গল্পের এই অংশ অবধি যদি পৌঁছে গিয়ে থাকেন তাহলে গল্পটিকে একটি লাইক করতে ভুলবেন না।
তাহলে বাকি গল্পটুকুও শোনা যাক। অজি, এটি একটি গভীর ষড়যন্ত্র চলছে। প্রতাপ রায় শুধু খুন হননি, তাকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে। আর এর পিছনে রয়েছে এমন কিছু যা কেউ প্রকাশ করতে চায় না। তাহলে এখন কি করবে? চলো একবার ইন্সপেক্টর মুখার্জির সঙ্গে দেখা করা দরকার। আমরা আবারও ইন্সপেক্টর মুখার্জির সঙ্গে দেখা করলাম। ব্যোমকেশ তাকে ডায়েরি হারানোর ঘটনাটা সম্পূর্ণ খুলে জানালো। ইন্সপেক্টর মুখার্জি শুনে দেখলাম বেশ চিন্তিতই হয়েছেন। তিনি জিজ্ঞেস করলেন, কিন্তু ব্যোমকেশবাবু, প্রতাপ রায়ের জীবন বীমার নমিনি হিসেবে তো নন্দিনীর নাম রয়েছে। এটা কি একটি বড় সূত্র নয়? অবশ্যই এটা একটা গুরুত্বপূর্ণ সূত্র ইন্সপেক্টর, কিন্তু খুনের উদ্দেশ্য শুধু বিমার টাকা নাও হতে পারে। নন্দিনীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হ্যাঁ ব্যোমকেশবাবু, সে তো ভয়ে কাঁপছে। সে বলছে প্রতাপ রায় নাকি তাকে খুব স্নেহ করতেন, নতুন নাটকে তাকে প্রধান চরিত্রের সুযোগ দিয়েছিলেন, আর বিমান নমিনির ব্যাপারটা নাকি সে জানতোই না। ব্যোমকেশ নন্দিনীর সাথে দেখা করবার সিদ্ধান্ত নিল। ইন্সপেক্টর মুখার্জির কাছ থেকে আমরা নন্দিনী দেবীর বাড়ির ঠিকানাটা নিয়ে তার বাড়িতে উপস্থিত হলাম। নন্দিনী দেবী একজন তরুণী, তবে তার চোখে মুখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট। সে ব্যোমকেশের সামনে বসে রীতিমতো কাঁপছে। ব্যোমকেশ শান্তভাবে জিজ্ঞেস করল, নন্দিনী দেবী, আপনি কি প্রতাপ রায়ের সঙ্গে আপনার সম্পর্কের কথা বলতে পারবেন? নন্দিনী দেবী একটু ভয়ার্ত স্বরে বললেন, উনি আমার গুরু ছিলেন ব্যোমকেশবাবু। উনি আমাকে অভিনয়ের সুযোগ দিয়েছেন। আমি ওনাকে খুব শ্রদ্ধা করতাম। কিন্তু প্রতাপ রায় নাকি আপনাকে তার জীবন বীমার নমিনি করেছিলেন। ব্যোমকেশের এই প্রশ্নে নন্দিনী দেবী রীতিমতো চমকে উঠলেন। আমি জানতাম না, সত্যি বলছি, আমি জানতাম না। আমি ওনাকে কেন খুন করব? আমার তো কোনো লাভ নেই। লাভ নেই বলছেন? কিন্তু বীমার টাকা তো আপনারই পাওয়ার কথা। কিন্তু আমি তো ওনাকে খুন করিনি। নন্দিনী চিৎকার করে উঠল, কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে। ব্যোমকেশ কিছুক্ষণ নন্দিনী দেবীর দিকে তাকিয়ে রইল। তার চোখে মুখে এখনো একই রকম ভয়ের ছাপ স্পষ্ট। সে সত্যি বলছে নাকি অভিনয় করছে তা অন্তত এই মুহূর্তে বোঝা কঠিন। ব্যোমকেশ জিজ্ঞেস করল, আপনি কি প্রতাপ রায়ের কোনো শত্রুর কথা জানেন? আমি জানতাম না। তবে ইদানিং প্রতাপবাবু খুব চিন্তিত থাকতেন। তিনি নাকি বলতেন তার জীবন বিপন্ন। ব্যোমকেশ চেয়ার ছেড়ে উঠতে উঠতে বলল, ঠিক আছে, তাহলে আজ আমরা চলি নন্দিনী দেবী। ব্যোমকেশ নন্দিনী দেবীর কাছ থেকে বিদায় নিল। তবে তার মনে একটা নতুন সন্দেহ দানা বেঁধেছে। নন্দিনী কি আদতেও নির্দোষ, নাকি সে অভিনয়টা খুব ভালোই করতে জানে? যদি তাই হয় তাহলে ব্যাপারটা ভীষণই কৌতূহলের। ব্যোমকেশ আমাকে জিজ্ঞেস করল, অজিত, নন্দিনীর কথাগুলো কি তোমার বিশ্বাস হচ্ছে? দেখো, আমার তো মনে হচ্ছে সত্যিই বলছে। তার চোখে মুখে যে ভয়টা লক্ষ্য করলাম সেটা তো অভিনয় বলে মনে হলো না। হতে পারে, কিন্তু যদি সে সত্যি বলে তাহলে তাকে কেন ফাঁসানো হচ্ছে, আর কেই বা তাকে ফাঁসাতে চায়? ব্যোমকেশ এরপর হেমন্ত মুখার্জির সঙ্গে আবারও দেখা করল। তাকে বলল, হেমন্তবাবু, প্রতাপ রায়ের ডায়েরিটা চুরি হয়ে গেছে। চুরি? চুরি হয়ে গেছে? কিন্তু কে চুরি করলো? সেটাই তো রহস্য। তবে মনে হচ্ছে ডায়েরিতে এমন কিছু লেখা ছিল যা কেউ প্রকাশ করতে চায় না। আচ্ছা, আপনি কি প্রতাপ রায়ের কোনো গোপন শত্রুর কথা জানেন? হেমন্ত মুখার্জি কিছুক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, ব্যোমকেশবাবু, প্রতাপ রায়ের অনেক শত্রু ছিল। তিনি স্পষ্টবাদী মানুষ ছিলেন।
অনেকের সঙ্গেই তার মতবিরোধ হতো, তবে আমার মতে তার সব থেকে বড় শত্রু ছিল শশাঙ্ক সেন। শশাঙ্ক সেন? কিন্তু তার তো অ্যালিবাই আছে। অ্যালিবাই তো আছে, কিন্তু শশাঙ্ক সেন খুব ধূর্ত মানুষ। সে সব কিছু করতে পারে। আর প্রতাপ রায় নাকি ইদানিং শশাঙ্ক সেনের বিরুদ্ধে কিছু প্রমাণ জোগাড় করেছিল। কিসের প্রমাণ? রূপালী থিয়েটার কোম্পানির আর্থিক কেলেঙ্কারির প্রমাণ। প্রতাপ রায় নাকি এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত সবার মুখোশ খুলে দিতে চেয়েছিলেন। ব্যোমকেশ কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, হেমন্তবাবু, আর একটা ছোট সাহায্য। আপনি কি প্রতাপ রায়ের নতুন নাটক অন্ধকারের যাত্রীর স্ক্রিপ্ট আমাকে দিতে পারবেন? বলা মাত্রই হেমন্ত মুখার্জি স্ক্রিপ্টটা এনে দিলেন। ব্যোমকেশ স্ক্রিপ্টটা খুঁটিয়ে দেখতে শুরু করলো। নাটকের শেষ দৃশ্যে যেখানে প্রতাপ রায় খুন হয়েছিলেন, সেখানে একটা বিশেষ নির্দেশ দেওয়া আছে। নির্দেশটা ছিল, নায়ক যখন ভিলেনের হাতে নিহত হবে তখন মঞ্চের আলো হঠাৎ করে নিভে যাবে, আর সেই সুযোগে ভিলেন পালিয়ে যাবে। ব্যোমকেশ আমাকে স্ক্রিপ্টটা দেখালো, বলল, অজিত, এই নির্দেশটা দেখো। এই যে মঞ্চের আলো নিভে যাওয়ার ব্যাপারটা কি স্বাভাবিক ছিল? না তো। ইন্সপেক্টর মুখার্জি তো বলেছিলেন আলো নাকি আবছা ছিল, কিন্তু পুরোপুরি নিভে তো যায়নি। ঠিক ধরেছ। তাহলে কি কেউ ইচ্ছাকৃতভাবে আলো নিভিয়ে দিয়েছিল, আর সেই সুযোগে আসল ছোড়াটা বদলে দেওয়া হয়েছিল? ব্যোমকেশের মনে একটা নতুন ধারণা জন্ম নিল। সে বুঝতে পারছিল খুনি শুধু প্রতাপ রায়কে খুন করেনি, সে নাটকের মঞ্চকে ব্যবহার করে তার অপরাধকে আড়াল করবার চেষ্টা করেছে। ব্যোমকেশ বলল, অজিত, আরেকবার থিয়েটারে যেতে হবে। এবার আমরা মঞ্চের আলো এবং বিদ্যুৎ ব্যবস্থা পরীক্ষা করব। আমরা আবারও থিয়েটারে গেলাম। ব্যোমকেশ মঞ্চের বিদ্যুৎ ব্যবস্থা পরীক্ষা করল। দেখল মঞ্চের আলোর সুইচবোর্ডটা বেশ পুরনো। সেখানে একটা তার আলগা হয়ে পড়ে আছে। সেটা দেখা মাত্র ব্যোমকেশ হেমন্ত মুখার্জিকে জিজ্ঞেস করল, আচ্ছা, এই তারটা কি আগে থেকেই আলগা ছিল? হেমন্ত মুখার্জি তারটা পরীক্ষা করে বললেন, আমার মনে হয় ঘটনার পর আলগা হয়েছে। কেউ হয়তো ইচ্ছাকৃতভাবে তারটা আলগা করে দিয়েছে। তাহলে খুনি শুধু ছোড়া বদলায়নি, সে মঞ্চের আলো নিভিয়ে দেওয়ার ব্যবস্থাও করেছিল। আর এই কাজটা যে করেছে সে থিয়েটারের বিদ্যুৎ ব্যবস্থা সম্পর্কে খুব ভালোভাবে জানে। ব্যোমকেশের মনে একটা নতুন সন্দেহ দানা বেঁধেছে। রমেন দাস প্রতাপ রায়ের সহকারী পরিচালক। সে থিয়েটারের সমস্ত কিছু সম্পর্কে জানত। তার সঙ্গে প্রতাপ রায়ের মতবিরোধ ছিল। হঠাৎ ব্যোমকেশ বলে উঠল, অজিত, রমেন দাসকে আবার জিজ্ঞাসাবাদ করতে হবে। এবার তাকে একটু কড়া হাতে ধরতে হবে। আমরা রমেন দাসের কাছে গেলাম। রমেন দাস তখনও থিয়েটারের এক কোণে বসে আছে। তার চোখে মুখে কেমন যেন একটা চাপা উত্তেজনা লক্ষ্য করলাম। ব্যোমকেশ গিয়েই সরাসরি তাকে প্রশ্ন করল, রমেন দাস, আপনি কি প্রতাপ রায়ের ডায়েরিটা চুরি করেছেন? রমেন দাস প্রশ্নটা শুনেই চমকে উঠলেন। ডায়েরি? কোন ডায়েরি? আমি তো কোনো ডায়েরির কথা জানি না। আপনি ভালো করেই জানেন। আপনি প্রতাপ রায়ের ডায়েরিটা চুরি করেছেন, আর আপনি মঞ্চের আলো নিভিয়ে দেওয়ার ব্যবস্থা করেছিলেন। রমেন দাস এবারে ঘাবড়ে গেল। তার মুখ রীতিমতো ফ্যাকাশে হয়ে গিয়েছে। আমি কিছু করিনি। আপনিই করেছেন। আপনি প্রতাপ রায়কে খুন করেছেন। রমেন দাস হঠাৎ করে উঠে দাঁড়ালো। তার চোখে মুখে কেমন যেন একটা হিংস্র ভাব ফুটে উঠেছে। সহসা সে চিৎকার করে উঠল, আমি খুন করিনি। বলতে না বলতেই সে ব্যোমকেশের উপর ঝাঁপিয়ে পড়ল। তার হাতে একটা ছুরি। আমি দেখে
রীতিমতো চমকে উঠলাম। ব্যোমকেশ তাড়াতাড়ি করে দূরে সরে গেল। রমেন দাস ছুরি হাতে ব্যোমকেশের দিকে তেড়ে গিয়েছে। সাবধান ব্যোমকেশ, আমি চিৎকার করে উঠলাম। ব্যোমকেশ দ্রুত তার লাঠিটা বের করে নিল। রমেন দাস ছুরি হাতে এদিকে ব্যোমকেশকে আঘাত করতে শুরু করেছে। ব্যোমকেশ লাঠি দিয়ে আঘাতটা প্রতিহত করল। শুরু হলো আবারও সেই মরণপণ ধস্তাধস্তি। রমেন দাস খুব শক্তিশালী, সে ব্যোমকেশকে কাবু করবার চেষ্টা করছে। আমি সেই দেখে রমেন দাসের দিকে ছুটে গেলাম, তাকে পিছন থেকে জাপটে ধরলাম, কিন্তু রমেন দাসের শক্তির সঙ্গে আমি ঠিক পেরে উঠলাম না। সে আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। সে আবারও আমাকে সরিয়ে ব্যোমকেশের দিকে তেড়ে যাওয়ার চেষ্টা করছে। ইন্সপেক্টর মুখার্জি এবং তার পুলিশ বাহিনী তখনও থিয়েটারের বাইরে ছিল। আমি চিৎকার করে তাদের ডাকলাম। রমেন দাস ব্যোমকেশের দিকে ছুরি হাতে এগিয়ে আসছে। ব্যোমকেশ লাঠি নিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু আমি জানি ব্যোমকেশ একা তাকে সামলাতে পারবে না। ঠিক তখনই ইন্সপেক্টর মুখার্জি এবং তার পুলিশ বাহিনী থিয়েটারের ভিতরে ঢুকল। তারা রমেন দাসকে দেখে রীতিমতো চমকে উঠেছে। রমেন দাস, ছুরি ফেলো। ইন্সপেক্টর মুখার্জি চিৎকার করে উঠলেন। রমেন দাস পুলিশের দিকে তাকিয়ে রীতিমতো বিদ্রুপের হাসি হাসল। সে ছুরিটা নিজের দিকে ঘুরিয়ে নিল। এবার সঙ্গে সঙ্গে ব্যোমকেশ চিৎকার করে বলল, রমেন দাস, না। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে। রমেন দাস ছুরিটা নিজের বুকে বিধিয়ে দিল। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল তার নিথর দেহটা। আমরা সবাই রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছি। আমাদের ভাবনার অবকাশ মাত্র ছিল না। হ্যাঁ, রমেন দাস আত্মহত্যাই করেছে। খুনের রহস্য উন্মোচনের আগেই সে নিজেকে শেষ করে দিল। রমেন দাসের আকস্মিক আত্মহত্যা আমাদের সবাইকে বড় হতবাক করে দিল। ইন্সপেক্টর মুখার্জি দ্রুত তার দেহ পরীক্ষা করবার ব্যবস্থা করলেন। ব্যোমকেশ অবশ্য শান্তই ছিল, যদিও তার চোখে একটা গভীর চিন্তার ছাপ লক্ষ্য করলাম। ইন্সপেক্টর মুখার্জি হতাশভাবে বললেন, ব্যোমকেশবাবু, এ কি হলো? খুনি নিজেকেই শেষ করে দিল। এখন কি এই কেসটাই বন্ধ হয়ে যাবে? খুনি নিজেকে শেষ করে দিয়েছে তাতে সন্দেহ নেই, কিন্তু খুনের পিছনের সম্পূর্ণ সত্য এখনো অজানা। ইন্সপেক্টর, রমেন দাস শুধু একজন খুনি ছিল না, সে ছিল একটি বৃহত্তর ষড়যন্ত্রের অংশ, আর সেই ষড়যন্ত্রের বাকি চরিত্রগুলো এখনো ধরাছোঁয়ার বাইরে। কিন্তু রমেন দাস কেন আত্মহত্যা করলো? সে হয়তো ভেবেছিল ধরা পড়লে তার সব কুকীর্তি ফাঁস হয়ে যাবে, অথবা হয়তো তাকে কেউ বাধ্য করেছে আত্মহত্যা করতে। তবে তার এই কাজটা আমাদের তদন্তকে আরো জটিল করে তুলল। ব্যোমকেশ আবারও থিয়েটারের মঞ্চে ফিরে গেল। সে রমেন দাসের মৃতদেহের দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে রইল। তারপর মঞ্চের চারপাশটা একবার ঘুরে দেখল। তার চোখ দুটো তখনও যেন কিছু খুঁজছে। হঠাৎ ব্যোমকেশ জিজ্ঞেস করল, ইন্সপেক্টর, রমেন দাসের পকেট থেকে কিছু পাওয়া গেছে? হ্যাঁ ব্যোমকেশবাবু, তার পকেট থেকে একটা ছোট চাবির গোছা আর একটা ভাঁজ করা কাগজ পাওয়া গেছে। কাগজটা ছিল একটা পুরনো চিঠি। চিঠিটা শশাঙ্ক সেনের লেখা। চিঠিতে লেখা ছিল, শোনো প্রতাপ, তুমি যদি মুখ খোলো তাহলে তোমার আর তোমার পরিবারের পরিণতি আশা করি ভালো হবে না। আর রূপালী থিয়েটারের ঘটনাটা ভুলে যাও, কারণ ওটা ভুলে যাওয়াই তোমার জন্য শ্রেয়। চিঠির তারিখটা প্রায় 10 বছর আগেকার। তাহলে শশাঙ্ক সেনও এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত? আমি চিৎকার করে উঠলাম প্রায়। ব্যোমকেশ বলল, মনে হচ্ছে তাই। আর এই চিঠিটা প্রমাণ করে যে প্রতাপ রায়কে শুধু বর্তমানের কোনো কারণে খুন করা হয়নি, এর পেছনে রয়েছে এক পুরনো ইতিহাস। বলতে বলতে ব্যোমকেশ চাবির গোছাটা হাতে নিল। তারপর জিজ্ঞেস করল, এই চাবিগুলো কিসের? জানি না ব্যোমকেশবাবু। ইন্সপেক্টর মুখার্জি বললেন। ব্যোমকেশ চাবিগুলো পরীক্ষা করল।
একটি চাবি ছিল বেশ পুরনো, আর বাকিগুলো নতুন। পুরনো চাবিটা দেখে ব্যোমকেশের মনে কেমন যেন একটা সন্দেহ দানা বাঁধল। হেমন্তবাবু, এই চাবিটা কি আপনার চেনা? বলেই ব্যোমকেশ হেমন্ত মুখার্জিকে পুরনো চাবিটা দেখালো। হেমন্ত মুখার্জি চাবিটা হাতে নিয়ে কিছুক্ষণ দেখলেন, তারপর বললেন, হ্যাঁ ব্যোমকেশ বাবু, এটা তো আমাদের থিয়েটারের পুরনো প্রপস রুমের চাবি। সেই রুমটা আজ অনেক বছর ধরে বন্ধ। বন্ধ কেন? ওখানে নাকি কিছু পুরনো জিনিসপত্র রাখা আছে। প্রতাপবাবু বলেছিলেন ওটা নাকি তার বাবার স্মৃতি, তিনি তাই কাউকে ঢুকতে দিতেন না। চলুন তাহলে সেই প্রপস রুমটা একবার দেখা যাক। আমরা পুরনো প্রপস রুমের দিকে গেলাম। রুমটা থিয়েটারের একটা কোণায়, অন্ধকার এবং ধুলো মাখা অবস্থায় পড়ে আছে। হেমন্ত মুখার্জি চাবি দিয়ে তালাটা খুলে দরজা খুলতেই একটা স্যাঁতস্যাঁতে গন্ধ আমার নাকে এলো। রুমের ভেতরে পুরনো পোশাক, ভাঙা আসবাবপত্র আর কিছু নাটকের সেট এলোমেলোভাবে রাখা আছে। ব্যোমকেশ টর্চ জেলে সবকিছু খুঁটিয়ে দেখতে শুরু করলো। রুমের একটা কোণে একটা পুরনো কাঠের সিন্দুক, সিন্দুকটা তালা বন্ধ অবস্থায়। ব্যোমকেশ চাবির গোছা থেকে একটা চাবি বের করে সিন্দুকে ঢোকালো। দেখলাম চাবিটা ঘুরে গিয়েছে। সিন্দুকটা খুলতেই আমরা সবাই হতবাক হয়ে গেলাম। সিন্দুকের ভিতরে কিছু পুরনো কাগজপত্র আর কিছু ছবি, আর সেই সঙ্গে একটা মোটা ডায়েরি। ডায়েরিটা প্রতাপ রায়ের বাবার লেখা। ব্যোমকেশ ডায়েরিটা হাতে নিল, পাতাগুলো তারপর উল্টে পাল্টে দেখতে লাগলো। ডায়েরিতে লেখা আছে রূপালী থিয়েটার কোম্পানির আর্থিক কেলেঙ্কারির বিস্তারিত বিবরণ। কিভাবে প্রতাপ রায়ের বাবা এবং শশাঙ্ক সেনের বাবা মিলে অনেক শিল্পীর টাকা আত্মসাৎ করেছিলেন, আর এই কেলেঙ্কারির পিছনে হাত ছিল স্বয়ং রমেন দাসের বাবারও। তাহলে রমেন দাস শুধু খুনি ছিল না, সে তো পুরনো ষড়যন্ত্রের অংশীদার। হ্যাঁ অজিত, রমেন দাস তার বাবার কুকীর্তি ফাঁস হয়ে যাওয়ার ভয়ে প্রতাপ রায়কে খুন করেছে, আর সে জানতো প্রতাপ রায় নতুন নাটকের মাধ্যমে এই সত্য প্রকাশ করতে চেয়েছিলেন। কিন্তু ডায়েরিটা তো চুরি হয়ে গিয়েছিল। রমেন দাসই কি ডায়েরিটা চুরি করেছিল? ব্যোমকেশ বলল, হতে পারে। সে হয়তো ভেবেছিল ডায়েরিটা চুরি করে সে সব প্রমাণ মুছে ফেলতে পারবে, কিন্তু সে জানতো না যে প্রতাপ রায়ের বাবাও একটি ডায়েরি রেখে গেছেন। ব্যোমকেশ ডায়েরিটা পড়তে লাগলো। ডায়েরিতে লেখা আছে প্রতাপ রায়ের বাবা নাকি এই কেলেঙ্কারির জন্য ভীষণই অনুতপ্ত ছিলেন। তিনি নাকি তার ছেলেকে বলেছিলেন একদিন এই সত্য তাকে প্রকাশ করতে হবে। তাহলে প্রতাপ রায় তার বাবার ইচ্ছা পূরণ করতে চেয়েছিলেন। হ্যাঁ অজিত, আর এই সত্য প্রকাশ করার আগেই তাকে খুন করা হয়েছে। ব্যোমকেশ ডায়েরিটা বন্ধ করলো। এবার তার চোখে মুখে কেমন যেন একটা নতুন দৃঢ়তা খুঁজে পেলাম। ইন্সপেক্টর, শশাঙ্ক সেনকে গ্রেপ্তার করতে হবে। সে এই ষড়যন্ত্রের মূল হোতা। আমি এক্ষুনি লোক পাঠাচ্ছি ব্যোমকেশবাবু। ইন্সপেক্টর মুখার্জি শশাঙ্ক সেনকে গ্রেপ্তার করবার জন্য লোক পাঠালেন। কিছুক্ষণ পর শশাঙ্ক সেনকে ধরে আনা হলো। তার মুখে তখনও একটা উদ্ধত হাসি লেগে আছে। আচ্ছা ব্যোমকেশ বাবু, আপনি কি মনে করেন আমি এই খুনের সঙ্গে জড়িত? না মানে আমার তো আর অ্যালিবাই আছে, তাই আর কি। শশাঙ্ক সেন ব্যঙ্গ করে কথাটা বলল। আপনার অ্যালিবাই হয়তো আপনাকে খুনের দায় থেকে বাঁচাতে পারে শশাঙ্ক বাবু, কিন্তু আপনাকে ষড়যন্ত্রের দায় থেকে বাঁচাতে পারবে না। আপনি প্রতাপ রায়কে হুমকি দিয়েছিলেন, আর আপনি জানতেন যে প্রতাপ রায় রূপালী থিয়েটার কোম্পানির কেলেঙ্কারি ফাঁস করতে চেয়েছিলেন। শুনে শশাঙ্ক সেনের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছে। সে আর কিছু বলতে পারল না। ব্যোমকেশ জিজ্ঞেস করল, রমেন দাস আপনার হয়ে কাজ করত, তাই না? আপনি তাকে দিয়েই প্রতাপ রায়কে খুন করিয়েছেন, আর যখন সে ধরা পড়ার উপক্রম হলো
তখন তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছেন। শশাঙ্ক সেন মাথা নিচু করে রইল। তার মুখে আর কোনো হাসি নেই। সে ধরা পড়ে গিয়েছে। কিন্তু নন্দিনী, তার কি হবে? সে তো ওই বিমার নমিনি ছিল। নন্দিনী নির্দোষ অজিত। রমেন দাস তাকে ব্যবহার করেছিল। সে জানতো যে প্রতাপ রায় নন্দিনীকে স্নেহ করতেন, তাই সে নন্দিনীর নাম বিমান নমিনি হিসেবে রেখেছিল, যাতে সন্দেহটা নন্দিনীর ওপর পড়ে। আর নন্দিনীকে ব্ল্যাকমেল করে সে তার মুখ বন্ধ রেখেছিল। কিছুক্ষণ পর নন্দিনীকে ডাকা হলো। সে ভয় ভয় ব্যোমকেশের দিকে তাকালো। নন্দিনী দেবী, আপনি এখন নিরাপদ। রমেন দাস আর নেই, আপনি সত্যিটা বলতে পারেন। নন্দিনী কেঁদে ফেলল। সে বলল, রমেন দাস নাকি তাকে ব্ল্যাকমেল করত। সে তাকে ভয় দেখাতো যে যদি সে মুখ খোলে তাহলে তার জীবন নষ্ট করে দেবে। তাই সে ভয় কিচ্ছুটি বলতে পারেনি। আমি বললাম, আর মৃণালিনী দেবী, তার ভূমিকা কি ছিল? উনি প্রতাপ রায়ের প্রেমিকা ছিলেন। তিনি জানতেন যে প্রতাপ রায় রূপালী থিয়েটার কোম্পানির কেলেঙ্কারি ফাঁস করতে চেয়েছিলেন। তিনি প্রতাপ রায়কে সতর্কও করেছিলেন, কিন্তু তিনি খুনের সঙ্গে জড়িত ছিলেন না। সব রহস্যের জট খুলে গেল। প্রতাপ রায়কে খুন করা হয়েছিল এক পুরনো আর্থিক কেলেঙ্কারি সত্য, যাতে প্রকাশ না হয় সেটা আটকাতে। রমেন দাস ছিল খুনি, আর শশাঙ্ক সেন মূল ষড়যন্ত্রকারী। নন্দিনী কেবল একজন নিরীহ শিকার মাত্র, যাকে এই মামলায় ব্যবহার করা হয়েছে। রমেন দাসের আত্মহত্যা, শশাঙ্ক সেনের গ্রেপ্তারির পর থিয়েটারের বাতাসে কেমন যেন একটা থমথমে নীরবতা এসে নেমেছে। ইন্সপেক্টর মুখার্জি আর তার দলবল বাকি কাজগুলো সারছিলেন। এদিকে ব্যোমকেশ, আমি আর হেমন্ত মুখার্জি তখনও মঞ্চের উপর ঠায় দাঁড়িয়ে। মঞ্চের আবছা আলোয় সবকিছু কেমন যেন ছায়া ছায়া দেখাচ্ছিল। ব্যোমকেশ বাবু, সব তো পরিষ্কার হয়ে গেল। প্রতাপবাবুর আত্মা এবার শান্তি পাবে। হেমন্ত মুখার্জি একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, শান্তি পাবে হেমন্তবাবু, কিন্তু এই শান্তির পেছনে কত মানুষের জীবন নষ্ট হলো তা কি আমরা ভেবে দেখেছি? মানুষের লোভ আর ক্ষমতার আকাঙ্ক্ষা কতদূর নিয়ে যেতে পারে তাকে, তার এক জঘন্য উদাহরণ এই ঘটনা। ব্যোমকেশ এরপর ইন্সপেক্টর মুখার্জিকে ডেকে পাঠালো। ইন্সপেক্টর মুখার্জি এবং তার সহকর্মীরা একই সঙ্গে মৃণালিনী দেবী, নন্দিনী এবং থিয়েটারের বেশ কিছু কর্মী মঞ্চের সামনে জড়ো হলো। ব্যোমকেশ মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে তার বক্তব্য শুরু করল। প্রতাপ রায়ের খুনটা কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটা ছিল একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড, যার শিকড় প্রথিত ছিল প্রায় 10 বছর আগের এক আর্থিক কেলেঙ্কারিতে। রূপালী থিয়েটার কোম্পানি, যা প্রতাপ রায়ের বাবা এবং শশাঙ্ক সেনের বাবার যৌথ উদ্যোগে গড়ে উঠেছিল, সেই কোম্পানির নামে অনেক শিল্পীর টাকা আত্মসাৎ করা হয়েছিল। এই কেলেঙ্কারির সঙ্গে রমেন দাসের বাবাও জড়িত ছিলেন। ব্যোমকেশ কিছুক্ষণের জন্য থামল। তার দৃষ্টি একবার শশাঙ্ক সেনের দিকে গেল, যিনি তখনও পুলিশের হেফাজতে। শশাঙ্ক সেনের মুখ এদিকে একেবারে ফ্যাকাশে হয়ে গিয়েছে, তবে তার চোখ থেকে একটা চাপা ক্রোধ বেরিয়ে আসছিল। প্রতাপ রায়ের বাবা এই কেলেঙ্কারির জন্য খুবই অনুতপ্ত ছিল। তিনি তার ছেলেকে এই সত্য একদিন প্রকাশ করার কথা বলে। প্রতাপ রায় তার বাবার ইচ্ছা পূরণ করতে চেয়েছিলেন। তিনি তার নতুন নাটক অন্ধকারের যাত্রীর মাধ্যমে এই পুরনো কেলেঙ্কারি সত্য প্রকাশ করতে চেয়েছিলেন। নাটকের প্রতিটি চরিত্র, প্রতিটি সংলাপ, প্রতিটি দৃশ্য ছিল সেই পুরনো ঘটনার এক প্রতীকী উপস্থাপন। রমেন দাস প্রতাপ রায়ের সহকারী পরিচালক, এই ষড়যন্ত্রের একজন গুরুত্বপূর্ণ অংশীদার ছিল। তার বাবাও এই কেলেঙ্কারির সঙ্গে জড়িত ছিলেন। রমেন দাস জানত যে প্রতাপ রায় এই সত্য প্রকাশ করতে চলেছেন। সে ভয় পেয়েছিল যে তার বাবার কুকীর্তি ফাঁস হয়ে গেলে তার নিজেরও সম্মান ধুলোয় মিশে যাবে।
তাই সে শশাঙ্ক সেনের সঙ্গে হাত মিলিয়ে প্রতাপ রায়কে খুন করার পরিকল্পনা করে। খুনের দিন নাটকের শেষ দৃশ্যে যেখানে প্রতাপ রায়কে ভিলেনের হাতে নিহত হওয়ার কথা ছিল, সেখানে একটা নকল ছোড়া ব্যবহার করার কথা ছিল, কিন্তু রমেন দাস সেই নকল ছোড়ার বদলে একটা আসল ছোড়া রেখে দেয়। সে জানতো যে প্রতাপ রায় নিজেই সেই দৃশ্যে অভিনয় করবেন। শুধু ছোড়া বদলানোই নয়, রমেন দাস মঞ্চের বিদ্যুৎ ব্যবস্থাতেও কারসাজি করেছিল। নাটকের স্ক্রিপ্টে লেখা ছিল নায়ক নিহত হওয়ার সময় মঞ্চের আলো হঠাৎ করে নিভে যাবে। রমেন দাস সেই সুযোগটাকে কাজে লাগাতে চেয়েছিল। সে মঞ্চের সুইচ বোর্ডের একটি তার আলগা করে রেখেছিল যাতে সঠিক সময়ে আলো নিভিয়ে দেওয়া যায়। কিন্তু তার পরিকল্পনা পুরোপুরি সফল হয়নি। আলো পুরোপুরি নিভে যায়নি, শুধু আবছা হয়ে গিয়েছিল। রমেন রায় খুনের পর প্রতাপ রায়ের ডায়েরিটা চুরি করেন। সেই ডায়েরিতে প্রতাপ রায় তার বাবার কেলেঙ্কারির কথা এবং তার নিজের পরিকল্পনার কথা লিখে রেখেছিলেন। রমেন দাস ভেবেছিল ডায়েরিটা চুরি করে সে সব প্রমাণ মুছে ফেলতে পারবে, কিন্তু সে জানতো না যে প্রতাপ রায়ের বাবাও একটি ডায়েরি রেখে গেছেন যা আমরা পুরনো প্রপস রুম থেকে উদ্ধার করেছি। আর নন্দিনী, উনি হচ্ছে নতুন অভিনেত্রী, এই ঘটনার একজন নিরীহ শিকার। রমেন দাস তাকে ব্যবহার করেছিল। সে জানতো যে প্রতাপ রায় নন্দিনীকে স্নেহ করতেন, তাই সে নন্দিনীর নাম বিমান নমিনী হিসাবে রেখেছিল, যাতে সন্দেহটা নন্দিনীর ওপরে পড়ে। আর নন্দিনীকে ব্ল্যাকমেল করে সে তার মুখ বন্ধ রেখেছিল। নন্দিনী ভয়ে কিছু বলতে পারেনি, কারণ রমেন দাস তাকে হুমকি দিয়েছিল যে যদি সে মুখ খোলে তাহলে তার জীবন সে নষ্ট করে দেবে। শশাঙ্ক সেন এই ষড়যন্ত্রের মূল হোতা। সে প্রতাপ রায়কে হুমকি দিয়েছিল। সে জানতো যে প্রতাপ রায় যদি মুখ খোলেন তাহলে তার সম্মান এবং ব্যবসা দুটোই নষ্ট হয়ে যাবে। তাই সে রমেন দাসকে দিয়ে প্রতাপ রায়কে খুন করিয়েছে। আর যখন রমেন দাস ধরা পড়ার উপক্রম হলো তখন তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে, যাতে সে শশাঙ্ক সেনের নাম প্রকাশ করতে না পারে। ব্যোমকেশ যখন তার বক্তব্য শেষ করল, মঞ্চে তখন পিংপত নীরবতা কাজ করছে। সবাই যেন মন্ত্রমুগ্ধের মতো ব্যোমকেশের কথা শুনছিল এতক্ষণ। ইন্সপেক্টর মুখার্জি মাথা নেড়ে তার সম্মতি জানালেন। ব্যোমকেশবাবু, আপনার বিশ্লেষণ সত্যিই অনবদ্য। সব কিছু এখন পরিষ্কার। শশাঙ্ক সেনকে নিয়ে যাওয়া হলো। তার ফ্যাকাশে মুখে আর সেই আগের মতো উদ্ধত হাসিটুকু নেই। সে ধরা পড়ে গিয়েছে। তার সমস্ত কুকীর্তি ফাঁস হয়ে গিয়েছে সকলের মাঝখানে। এদিকে নন্দিনী আবারও কেঁদে ফেলল। তবে তার এই চোখের জল এখন সুস্থির এবং মুক্তির। সে এখন নিরাপদ। মৃণালিনী দেবী শান্তভাবে দাঁড়িয়েছিলেন, তবে তার চোখে একটা গভীর শূন্যতা বিরাজমান। প্রতাপ রায়ের মৃত্যু হয়তো চিরদিনের জন্য তাকে একা করে দিয়ে গেছে। আমরা থিয়েটার থেকে বেরিয়ে এলাম। কলকাতার রাত তখন যথেষ্টই গভীর, তবে আমার মনে তখনও ব্যোমকেশের কথাগুলো একই রকম ঘুরপাক খাচ্ছে। মানুষের মনের অন্ধকার দিকটা কত যে ভয়াবহ হতে পারে, তাই ঘটনা আমাকে আবারও মনে করিয়ে দিল। আমরা থিয়েটার থেকে বেরিয়ে এলাম। কলকাতার রাত তখন যথেষ্টই গভীর, কিন্তু আমার মনে তখনও ব্যোমকেশের কথাগুলো একই রকম ঘুরপাক খাচ্ছে। মানুষের মনের অন্ধকার দিকটা কত যে ভয়াবহ হতে পারে তা এই ঘটনা আমাকে আবারও মনে করিয়ে দিল। কয়েকদিন পর হ্যারিসন রোডে আমাদের বাড়িতে আবারও সেই স্বাভাবিক ছন্দ ফিরে এসেছে। সত্যবতী তার নিত্যদিনের কাজে ব্যস্ত। আমি আমার লেখার টেবিলে বসে এই ঘটনার বিবরণটাই সাজিয়ে লিখছি, আর ব্যোমকেশ তার সেই চিরচেনা প্রিয় ইজি চেয়ারটায় বসে বই পড়ছে। তার মুখে আবারও সেই আগের মতো শান্ত হাসিটা ফুটে উঠেছে। সহসা সে বলল, অজি, এই ঘটনাটা আমাকে আবার মনে করিয়ে দিল যে
জীবনের মঞ্চে আমরা সবাই অভিনেতা, কেউ নায়ক, কেউ ভিলেন, আর কেউ পার্শ্ব চরিত্র। কিন্তু সবারই একটা নিজস্ব গল্প থাকে, আর সেই গল্পটা কখনো কখনো খুব জটিল হয়ে যায়। কিন্তু ব্যোমকেশ, তুমি তো সেই জটিল গল্পগুলোর জট খুলে দাও, আমি বললাম। ব্যোমকেশ শুনে একটু হাসলো, তারপর বলল, আমি শুধু সত্যের অনুসন্ধান করি অজিত। সত্যটা নিজেই নিজের পথ খুঁজে নেয়। কিন্তু রমেন দাসের আত্মহত্যা করাটা কি ঠিক হলো? সে যদি বেঁচে থাকতো তাহলে হয়তো আরো অনেক সত্য জানা যেত। রমেন দাস হয়তো ভেবেছিল আত্মহত্যা করে সে সব শেষ করে দিতে পারবে, কিন্তু সে জানতো না যে সত্যের কোনো মৃত্যু নেই। সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই। আর শশাঙ্ক সেন, তার কি হবে? শশাঙ্ক সেনের বিচার হবে অজিত। আইন তার নিজের পথে চলবে, কিন্তু তার সবচেয়ে বড় শাস্তি হলো তার সম্মান নষ্ট হয়ে গেছে। তার সব কুকীর্তি সবার সামনে চলে এসেছে। বলল ব্যোমকেশ। সত্যবতী আমাদের জন্য চা নিয়ে এলো। সে বলল, অনেক হয়েছে তোমাদের রহস্যের গল্প, এবার একটু অন্য কথা বলো। জীবনের রহস্যই তো সবচেয়ে বড় রহস্য, আর সেই রহস্যের সমাধান করতে পারাটাই তো জীবনের সবচেয়ে বড় আনন্দ। আমি ব্যোমকেশের দিকে তাকিয়ে রইলাম। তার চোখে একটা গভীর প্রজ্ঞা ধরা পড়ছে। এই মানুষটা সত্যি অসাধারণ। কেবল একজন গোয়েন্দা নয়, একজন দার্শনিকও। সে মানুষের মনের গভীরে প্রবেশ করতে জানে, সেখান থেকে সত্যকে কিভাবে তুলে আনতে হবে সেটা তার খুব ভালোভাবেই পড়াশুনো করা। এই রঙ্গমঞ্চে রক্তপাতের ঘটনাটা আমার মনে চিরদিনের জন্য গেঁথে থাকবে। একটা অতি নাটকীয় খুন, যার পিছনে এত পুরনো কেলেঙ্কারি, লোভ, বিশ্বাসঘাতকতা আর সর্বোপরি ক্ষমতার আকাঙ্ক্ষা, যেটা সবচেয়ে ভয়াবহ বিষয়। এই সব কিছুর জট পারলে একমাত্র ব্যোমকেশ বক্সী খুলে দিতে পারে। সাধে কি সত্যান্বেষী? শুনছিলেন রঙ্গমঞ্চে রক্তপাত। আমাদের আজকের গল্পে ব্যোমকেশের চরিত্রে অরুণাভ, সত্যবতী এবং মৃণালিনী দেবীর কণ্ঠে অমৃতা, নন্দিনী চরিত্রে নিবেদিতা, ইন্সপেক্টর মুখার্জির গলায় সম্রাট রায়, হেমন্ত মুখার্জি এবং রমেন দাসের কণ্ঠে রোহন, শশাঙ্কের চরিত্রে রায়ান ওরফে শুভ্রজিৎ, সবশেষে গল্পকথক, গল্পের সূত্রধার এবং অজিতের ভূমিকায় আমি অনিক। আমাদের আজকের গোটা গল্পে আবহ সঙ্গীতে বিশেষভাবে সাহায্য করেছে কথালিপি প্রোডাকশনস। আমাদের টেকনিক্যাল হেড রাজীব। আমাদের আজকের কাহিনী যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। দিনের শেষে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিন, যাতে আমাদের নিবেদন সরাসরি পৌঁছে যেতে পারে আপনাদের কাছে। এখন আমরা শুধু ইউটিউবেই নই, রয়েছি স্পটিফাইতেও। তাই ইউটিউবের পাশাপাশি স্পটিফাইতেও ফলো করতে ভুলবেন না। দেখা হচ্ছে আগামী সপ্তাহে নতুন কোনো গল্পকে সঙ্গী করে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন এবং গল্পের কথালিপিকে অফুরান ভালোবাসা দিন।